সিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে গ্রেফতার করেছে পুলিশ। সার্জিসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুড হয়েছে। রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক করতে। এবং হাসনাতের মতন, সার্জিসের মতন, আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমানসূচক কথাবার্তা যখন তখন বলে, লেখে, আমরা চিন্তাও করতে পারি না। সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই ছিল, এটি অস্বীকার করার কিচ্ছু নাই। আজকে যারা আমাদের আন্দোলন সংগ্রামের সাথে বেইমানি করার চেষ্টা করবেন, তিনি উপদেষ্টা হন আর সমন্বয়কারী হন, কাউকে ছাড় দেওয়া হবে না। একের পর এক বিতর্কিত মন্তব্য করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে সমন্বয়করা। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করলেও এবার সেনাবাহিনীকে নিয়ে অপমানজনক বক্তব্য করায় দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে বিএনপির নেতাকর্মীরা। সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায়, যাচ্ছে তাই করা যায়। আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান তিনি ভীষণ রকম ধৈর্যের পরিচয় দিয়েছেন। শেখ হাসিনার পতনে আন্দোলনে ছাত্র জনতার পাশে ছিল সেনাবাহিনী। তবে এনসিপির নেতাকর্মীরা সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাদেরকে হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদের রাশেদ খান। সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই ছিল, এটি অস্বীকার করার কিচ্ছু নাই। আজকে হয়তো আপনি এটি অস্বীকার করে কিছু মানুষের বাহবা পাবেন, কিন্তু রাষ্ট্রের একটি স্বাধীনতা, সার্বভৌমত্ব যে বাহিনী রক্ষা করে, সেই বাহিনীকে এইভাবে ভেলকা বানিয়ে, এভাবে দুর্বল বানিয়ে এই রাষ্ট্রকে আপনি টিকিয়ে রাখতে পারবেন না। আন্দোলন শেষ হওয়ার পর থেকেই সমন্বয়করা আর কাউকেই সম্মান করে না। একদিকে নানান বিতর্কমূলক মন্তব্য এবং অপরদিকে কোটি কোটি টাকা লুটপাট করে যাচ্ছে এনসিপি নেতাকর্মীরা। সমন্বয়কদের এরূপ লুটপাটের তথ্য তুলে ধরেন বিভিন্ন ছাত্র জনতা। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন, জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। সেনাপ্রধান ডিসেম্বরে নির্বাচন চায়, এটা নিয়ে বিতর্ক শেষ হচ্ছেই না। কারণ সেনাপ্রধানের ডিসেম্বরে নির্বাচন চাওয়ার রহস্যটা কি? দর্শক, জামাত এই সেনাপ্রধানের মাধ্যমে ম্যানেজড। জামাতের দুর্বলতা আছে সেনাবাহিনীর প্রতি, বারবার সেনাবাহিনীর কাছ থেকে মারা খেলেও জামাতের দুর্বলতা সেনাবাহিনীর প্রতি। জামাত বুঝবে মজা, আমরা সতর্ক করছি। এনসিপি কি চাইছে? এনসিপির একটা চমৎকার বক্তব্য, ডিসেম্বরে নির্বাচন দিতে বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই, নাসিরুদ্দিন পাটোয়ারি। এরকম স্ট্রেট কাট কথা জামাতের কেউ কি বলতে পারবে? যে রাজনীতিতে নাক গলানোর, যেমন এনসিপি স্পষ্ট বলছে যে তাদের এখতিয়ার নেই, আর বিএনপি বলছে কি জানেন, যে এটা সেনাপ্রধান বলতেই পারে, বা এটা তেমন কোনো ভুল করে নেই। ভুল বলেছে কি? তিনি কথাটা তো ভুল বলেন, এটা তো জনগণের চাওয়া, স্থিতিশীলতার জন্য এটাই দরকার। মানে সেনাপ্রধানকে রাজনীতি, আসলে এখন আর্মির দল হচ্ছে, এই যে আমরা বলি না কিংস পার্টি, ইউনূসের দল হচ্ছে এনসিপি, আর ওয়াকারের দল হচ্ছে বিএনপি, আর জনগণের দল হচ্ছে জামাত ইসলামী। কিন্তু জনগণের দল জামাত মাঝে মাঝে ভুল করে। তো দর্শক, ডিসেম্বরে নির্বাচন দিতে বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই, আর বিএনপি এখতিয়ার আছে বলে বলছে, আর জামাতও কার্যত সেনাবাহিনীর মাধ্যমে ম্যানেজ। কারণ সেনাপ্রধানের সাথে আমিরে জামাত বৈঠক করেছেন, যেটা নজিরবিহীন। সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ বলতে কোনো রীতি নেই, এবং 5 আগস্টের পর থেকে কোনো পলিটিক্যাল পার্টির সাথে এই ধরনের বৈঠক করেন নাই। হ্যাঁ, গোপনে হাসনাত আব্দুল্লাহদের সাথে বসেছেন, সার্জিসের সাথে, বা আরো অনেক কিছু ডিজিএফআই করে। সরাসরি ওয়াকার নিজে প্রথম জামাতের সাথে বসেছেন, এটা জামাতের একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। বিতর্কিত সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন কি উদ্দেশ্যে? যদি হয়ে থাকে দেশপ্রধানকে সতর্ক করেছেন, দ্যাটস রাইট, আর সেটা তাহলে প্রকাশ্যে বলুন। কিন্তু আপনারা তো প্রকাশ্যে তাকে সেনাবাহিনীকে দেশপ্রেমিক সার্টিফিকেট দেন। কিসের ভিত্তিতে দেশপ্রেমিক সার্টিফিকেট দেন এটা আর বলতে পারেন না, আন্দাজের উপর। যে তারা দেশপ্রেমিক, তাদের বিতর্কিত করা যাবে না। তাদের বিতর্কিত কেউ করছে না, তারা নিজেরা বিতর্কিত হচ্ছে রাজনীতিতে নাক গলিয়ে। তো এখন এই বিষয়টা ক্লিয়ার যে ডিসেম্বর নির্বাচন চাওয়ার অধিকার, এখতিয়ার সেনাপ্রধানের নেই। তবে উপদেষ্টা পরিষদ যেভাবে সেনাপ্রধানকে সতর্ক করেছে, আমরা বিশ্বাস করতে চাই ডিসেম্বর নির্বাচন এটা তিনি আর উচ্চারণ করবেন না। আমার মনে হয় যে তিনি আর উচ্চারণ করতে সাহস পাবেন না। চারদিক থেকে সতর্ক বার্তা গিয়েছে। তবে কেন ডিসেম্বরে নির্বাচন চান? ডিসেম্বরের মধুটা কি? এটা তিনি অনেক আগে থেকে বলে আসছেন, এটা জনগণকে জানা দরকার। ডিসেম্বরের মধু হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আওয়ামী লীগ বেঁচে যায়,
আর কয়েক মাস দেরিতে হলে আওয়ামী লীগ ধরা পড়ে। কিভাবে? ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার চলছে বা শেখ হাসিনার বিচার চলছে, শুরু হয়ে গেছে, ফরমাল চার্জ গঠন শুরু হয়েছে। এখন যেহেতু রিসেন্ট ঘটনা, তথ্য প্রমাণ হাতের কাছে, অল্প দিনের মধ্যেই ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসির আদেশ বা রায় সম্ভব। এরপরে এটা আপিল করা হবে, হাইকোর্টে যাবে, আপিলের ডিভিশনে রিভিউ ইত্যাদি, তারপরে রায় কার্যকর করার বিষয় আসবে। উনি রায় কার্যকর করার এই বিষয়টা, এটা যতই দ্রুত গতিতে আগাক, ডিসেম্বরের মধ্যে কোনো রায় কার্যকর সম্ভব নয়। আর এটা নিশ্চিত যে ডক্টর ইউনূস ছাড়া কেউ হাসিনার বা আওয়ামী লীগের কোনো রায় কার্যকর করতে পারবে না, করবে না। এই জন্যে কোন রকম ডক্টর ইউনূসকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সরানোই হচ্ছে উদ্দেশ্য। তাহলে ডিসেম্বরে নির্বাচন চাওয়ার রহস্য কি? ডিসেম্বরে নির্বাচন চাওয়ার রহস্য হচ্ছে আওয়ামী লীগকে বাঁচানো, আওয়ামী লীগকে এক্সিকিউট হওয়া থেকে বাঁচানো। বুঝতে পারছেন? এই ওয়াকার সবাই কেন দেখেন, একটা মজার বিষয় খেয়াল করেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়, সাউথ ব্লক। তো সেখানে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন চাই, এবং জয়শঙ্কর বলেন বাংলাদেশে খুব দ্রুত নির্বাচন হবে। যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, নিষিদ্ধ, সে আওয়ামী লীগের পক্ষের শক্তি কেন নির্বাচন চায়? বুঝতে পারছেন? ওই ফাঁসি থেকে বাঁচতে। কারণ নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতা আসবে, আর বিএনপি আসলে কিচ্ছু করবে না, বিচার ওখানেই শেষ, সব ফাইল নিচে পড়ে যাবে। সহজ হিসাব। এটা হচ্ছে সেনাপ্রধানের ডিসেম্বর নির্বাচন চাওয়ার রহস্য, আওয়ামী লীগকে বাঁচাও। তো আওয়ামী লীগের জন্য তো কিছু করতে পারলাম না, এখন ফাঁসির হাত থেকে বাঁচাই, এরকম একটা ডিলিংস হয়তোবা ভারতের মধ্যস্থতায় সেনাপ্রধানের সাথে আওয়ামী লীগের হয়েছে। আওয়ামী লীগের লোকজন সেনাপ্রধানের প্রতি প্রচন্ড ক্ষুব্ধ ছিল, এবং তারপরেও তারা ফেসবুকে লিখছে যে না, এখন আশার বাতিঘর, ভরসার বাতিঘর এখন ওয়াকার ভাই। তো এই জন্য ডিসেম্বর নির্বাচন চাইছে। অতএব যারাই ডিসেম্বরে নির্বাচন চাইবে, স্পষ্টত তাদেরকে আপনি চোখ বুঝে আওয়ামী লীগের দোসর এবং ভারতের দালাল মনে করতে পারেন। এটা ইন্ডিয়ান প্রেসক্রিপশন। আর ডিসেম্বর নির্বাচন হলে এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন করার মতো বা নির্বাচন করার মতো যে স্থিতিশীলতা, যে পরিবেশ দরকার, প্রশাসনিক সক্ষমতা দরকার, এগুলো কিছুই হয়নি। তার মানে ডিসেম্বর নির্বাচন করা মানে একটা কারচুপি, এই দিকটা তো আছেই। কিন্তু অতএব অনেকে মনে করতে পারেন যে ডিসেম্বর নির্বাচন করা মানে শুধু কারচুপি করে বিএনপি ক্ষমতা আনার একটা প্ল্যান। শুধু এটা না, এবং মৌলিকভাবে ওয়াকারের চিন্তা এটা না। ওয়াকারের চিন্তা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন করে আওয়ামী লীগকে বিচারের হাত থেকে রক্ষা করা। তো দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যটা ইম্পর্টেন্ট। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বলার এখতিয়ার সেনাবাহিনী নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন এই কথাটা যদি জামায়াত ইসলামী এবং চরমোনাই বলতে পারত, আমার বিশ্বাস যে ওয়াকার ভুলেও আর রাজনৈতিক কথা বলতেন না। তবে ডক্টর ইউনূসের ধমকে কিছুটা কাজ তো হয়েছে। রাওয়া ক্লাবে একটা অনুষ্ঠানে রাজনৈতিক বিষয় এড়িয়ে গেছেন, আমার দেশ রিপোর্ট করেছিল, আপনাদেরকে শুনিয়েছিলাম। এখন রাজনৈতিক বিষয়ে আশা করি বলবে না। এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের ধমক, হাসনাত আবদুল্লাহদের ধমক, ইউনূস সরকারের ধমক কাজ করবে। আর জনগণ তো সবাই আছেই এদের সাথে। আর জামাতও যদি বলতে পারতো ভালো হতো, কিন্তু না, জামাত রাতের আধারে তাদের সাথে বৈঠক করে। জামাত এতে ভুগবে, ভবিষ্যতে ভুগতে হবে এই ভুল রং ডিসিশনের জন্য। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বলে একটা আলোচনা সবাই কথা বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন সেনাপ্রধান বলছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, কিন্তু সেনাবাহিনীর কথা বলার এখতিয়ার নেই। সেনাবাহিনীকে রাজনীতি থেকে আলাদা করতে হবে, তাদের রাজনীতিতে না আসার আহ্বান জানায়। তাদের ক্রেডিবিলিটি নষ্ট হবে। তারা বলছেন যে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করেন। নানান বিষয়ে তারা প্রেস কনফারেন্স করেছেন সেনা সদরের পক্ষ থেকে, সেখানে অনেক নরম কথা বলেছেন, পিছু হটেছেন, সরকারের সাথে কোনো বিরোধ নেই বলেছেন। দ্যাটস গুড, দ্যাটস ভেরি গুড, কিন্তু এটা আমল করতে হবে। থিওরিটিক্যালি ঠিক আছে, পিছু হটেছেন তারা ডেফিনেটলি, কিন্তু আবার ওই যে বিএনপি তো এখন ওয়াকারের দল, কিন্তু আমরা বলেছি যে বিএনপি মারাটা খাবে ওয়াকারের মাধ্যমে। কিন্তু জামাতও যে ওয়াকারের ফাঁদে পড়েছে, এটা আমাদের কাছে দুঃখজনক। ডেফিনেটলি জামাত ওয়াকারের ফাঁদে পড়েছে। ওয়াকার নানান কিছু বুঝিয়ে শুনিয়ে জামাতকে ম্যানেজ করেছেন। এটা জামাতের শুভাকাঙ্ক্ষী আমার অধিকাংশ দর্শক, ইভেন আমি নিজেও, তাদের জন্য এটা দুঃখজনক। এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন আমাদের তিনটি ভিত্তিমূল হল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার। এগুলোকে বাইপাস করে যদি নির্বাচন করা হয়, সেটি হবে আমাদের বাংলাদেশ স্বাধীনতা ঘোষণাপত্রের সঙ্গে গাদ্দারি।
তিনি বলেন, গত 15 বছর আমাদের বাহিনী দ্বারা অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এনবিআর সচিবালয় বন্দর থেকে এখনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা হচ্ছে। ওই যে বন্দর, চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে, দিতে যাওয়া যাবে, এটা হচ্ছে দলীয় এজেন্ডা। মানে কি, চট্টগ্রাম বন্দর থেকে লুটপাট করে খাবে। এখন ডিপি স্টেটের হাতে গেলে, বিদেশিদের হাতে গেলে তখন এই খাওয়া খাওয়াই চলবে না, সুন্দরভাবে নির্বিঘ্নে বন্দর ব্যবস্থাপনা চলবে। এই জন্য এখন এই বন্দরটা নিজেদের হাতে রাখতে চায়। এগুলো দুর্নীতির আরেক বন্দোবস্ত। দর্শক, সরকার যখন সংস্কার করে এক ধরনের মুখে ফেনা তুলছে যে সংস্কার করতে হবে, কিন্তু সেই সংস্কার করতে হলে বাংলাদেশের নাগরিকের যে মতামত প্রয়োজন এবং বাংলাদেশের নাগরিকদের মতামত দেওয়ার অধিকার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রয়েছে। সেই ক্ষেত্রে রাজনীতির যে স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, তাদের মতামত যে প্রয়োজন, সেই ব্যাপারে সরকার সচেতন কি সচেতন না, সেই প্রশ্ন নিয়ে অনেক দিন থেকেই আলোচনা হচ্ছে। আমরা গতকালকে দেখেছি যে ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ তিনি ঘোষণা করেছেন যে ঐকমত্যের কি অবস্থা, কারা কি অবস্থানে, কোন কোন বিষয়ে আমরা এগিয়েছি, কোন কোন বিষয়ে পারিনি, একটা ভাষা স্টেটমেন্ট তিনি দিয়েছেন। কিন্তু ভাষার স্টেটমেন্টের গভীরে যে খাঁটি স্টেটমেন্টটা আসলে লুকায়িত আছে, সেটা জানলে আপনি রীতিমতো চমকে উঠবেন। হয়তো কোনো সোর্সে আপনারা কেউ জেনেও যেতে পারেন। সংস্কার বিষয়ে আদতে যদি মুখ্য সংস্কারের 13টা পয়েন্টের ব্যাপারে আসি, তাহলে 13টা পয়েন্টের কোনো পয়েন্টেই বিএনপি রাজি হয়নি। শুধুমাত্র একটা পয়েন্টে বিএনপি আংশিক রাজি হয়ে বলেছে এটা আলোচনা সাপেক্ষ, তাও পুরোপুরি রাজি হয়নি। সরকার যে স্টেটমেন্টটাকে তৈরি করেছে মূলত সেটা হচ্ছে যে বিএনপি, জামাত এবং এনসিপি, তার মানে সরকারের কাছে বাংলাদেশে এখন 3টা দল, বিএনপি, জামাত এবং এনসিপি। জামাত তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দল এবং এনসিপি তার চাইতেও গুরুত্বপূর্ণ একটা দল, যারা কিনা এখন পর্যন্ত যাদের কোনো কনস্টিটিউশন নেই, যারা নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন পর্যন্ত করেনি, যাদের ঢাকার বাইরে কোনো কমিটি নেই, মাঠ পর্যায়ে যাদের কোনো কর্মী নেই, সমর্থক নেই। বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপিকে যারা এক করে দেখার চেষ্টা করেন, তারা আসলে একটা ভুলের রাজ্যে বাস করছেন। কারণ বৈষম্য বিরোধী আন্দোলন ছিল বাংলাদেশের সব মানুষের অংশগ্রহণের জায়গা, আর সেখান থেকে যখন এনসিপি করেছেন তখন সেটা একটা নির্দিষ্ট দল, সেটা একেবারে আলাদা সত্তা। সেই সত্তাকে নিশ্চিত বাংলাদেশের সব মানুষ সমর্থন দেবে না, কারণ বাংলাদেশের সব মানুষ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিভক্ত। যদি 40% বিএনপি এবং আওয়ামী লীগ ধরি, তাহলে 80% ওখানেই গেল। বাকি 10% যদি আমি ভাসমান ধরি, তাহলে 90% ওখানেই গেল। আর বাকি 10% মিলে সব রাজনৈতিক দল। এই কথা কেন বলছি, যে সর্বশেষ যে মোটামুটি বৈধ ইলেকশন 2008-এর, সেই 2008-এর নির্বাচনের ইকুয়েশন অনুযায়ী বলা যায় যে এরকমই অবস্থান, যে বিএনপি এবং আওয়ামী লীগ 70 থেকে 80% মানুষ, বাকি ম্যাক্সিমাম পার্সেন্টই হচ্ছে ভাসমান, বাকিগুলো হচ্ছে অন্যান্য দল। অন্যান্য দলের মধ্যে জামাত এবং বিএনপি একটা বড় অংশ, সেই অংশটা বলা যেতে পারে 5-6% অংশ, এবং বাকি 3-4% হচ্ছে বাংলাদেশে যত দল আছে সব মিলিয়ে হবে। সেখানে এনসিপির একটা ছোট্ট অংশগ্রহণ রয়েছে। সেই ছোট্ট অংশগ্রহণ থাকা এনসিপিকে সরকার অনেক বড় দল হিসেবে দেখছে এবং সরকারের কাউন্টে 3টা দল, সেই 3টা দলের মধ্যে এনসিপি অন্যতম। বিএনপি, জামাত এবং এনসিপি সরকার মনে করে বাংলাদেশের বৃহৎ এই 3টা দল। যদি সরকারের সেই মনে করাতেই আমরা আস্থা রাখি, তবুও কি চিত্র, সরকার যে সংস্কারের প্রসঙ্গে কথা বলছে এবং সংস্কার ইস্যুতে এগোতে চাচ্ছে, প্রথম ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাও শেষ হয়েছে এবং সেই আলোচনার ফলাফল কি দাঁড়িয়েছে। আমরা যদি 13টা পয়েন্ট সামনে নিয়ে আসি, তাহলে সেই 13টা পয়েন্ট সামনে নিয়ে এসে পর্যালোচনা করলে এটাই দাঁড়ায় যে এখন পর্যন্ত সরকারের সমস্ত সংস্কার কর্মসূচি ব্যর্থ হয়েছে। কিভাবে ব্যর্থ হলো সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভি। সংস্কার কার্যক্রম কতটা এগোলো, কথা না বাড়িয়ে সরাসরি প্রসঙ্গে যায়। এখন পর্যন্ত 13টা মৌলিক সংস্কারের প্রসঙ্গে কথা বলা হয়েছে। সেই মৌলিক সংস্কারের ব্যাপারে 13টার 12টাতেই বিএনপি একেবারে না বলেছে, একটাতে শুধু বলেছে আংশিক তারা একমত
বাকিটা আলোচনা সাপেক্ষ। যদি বিএনপির মতো করে পরিবর্ধন পরিশোধন করা হয় তাহলে বিএনপি এটাতে হাঁ বলতে পারে। সেই পয়েন্টটা কি? সেই পয়েন্টটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস। প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করে কতটুকু হ্রাস করা যাবে, কতটুকু রাখা যাবে, কতটুকু থাকবে না থাকবে, এটা ব্যাপক আলোচনার ব্যাপার। এবং যেভাবে প্রস্তাব করা হয়েছে সেভাবে বিএনপি রাজি না, তবে বিএনপি কিছুটা কমাতে রাজি, সেখানেই আংশিক রাজি। বাকি 12টা পয়েন্টে বিএনপি একেবারেই রাজি নয়। কিন্তু ম্যাক্সিমামটাতেই শুধুমাত্র যে রাষ্ট্রের মূলনীতিতে বহুত্ববাদ এইটাতে শুধু এনসিপি রাজি না, কোনো দলই রাজি না। বিএনপি, জামাত, এনসিপি রাজি না, বাকি সবগুলোতে এনসিপি রাজি, কিন্তু বাকি কোনোগুলোতেই বিএনপি রাজি নয়। জামাত ইসলাম 3টিতে রাজি নয়, বাকি সবগুলোতেই মোটামুটি রাজি এটা বলা যায়। যদি আমি প্রসঙ্গগুলো নিয়ে আসি, পয়েন্টগুলো নিয়ে আসি, তাহলে কি প্রধানমন্ত্রী 2 বার, বিএনপি রাজি না। জামাত রাজি, এনসিপি রাজি। প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না, বিএনপি রাজি না। জামাত, এনসিপি দুজনেই রাজি। প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না, বিএনপি রাজি না। জামাত রাজি না, এনসিপি রাজি। সংখ্যানুপাতিক উচ্চকক্ষ, বিএনপি রাজি না, জামাত এনসিপি রাজি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন, বিএনপি রাজি না, জামাত এনসিপি রাজি। এনসিসির মাধ্যমে সাংবিধানিক নিয়োগ, বিএনপি রাজি না, জামাত এনসিপি রাজি। এরপরে নারী আসনে সরাসরি নির্বাচন, বিএনপি রাজি না, জামাত রাজি না, এনসিপি রাজি। সংবিধান সংশোধনে গণভোট, বিএনপি রাজি না, জামাত এবং এনসিপি রাজি। এরপরে আছে জ্যেষ্ঠতম বিচারপতি, প্রধান বিচারপতি। জ্যেষ্ঠতম বিচারপতি হবেন প্রধান বিচারপতি, অর্থাৎ সব থেকে সিনিয়র যিনি বিচারপতি তিনি হবেন প্রধান বিচারপতি। সেখানে বিএনপি রাজি না, এনসিপি এবং জামাত রাজি। রাষ্ট্রের মূল নীতিতে বহুত্ববাদ, এটাতে কোনো দলই রাজি না। প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস, এইটাতে বিএনপি আংশিক রাজি, জামাত এবং এনসিপি রাজি। নির্বাচন পদ্ধতি, বিএনপির নির্বাচন পদ্ধতি পাল্টাতে রাজি না, অর্থাৎ বিবদমান যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই চাই। জামাত সংখ্যানুপাতিক চাই, এনসিপি বর্তমান অবস্থা যেটা আছে সেটাই চাই। সংস্কার বাস্তবায়ন পদ্ধতি, বিএনপি বলছে যে না এখন না, পরের সংসদে হবে, আর জামাত বলছে গণভোট হবে, এনসিপি বলছে গণপরিষদ হবে। তার মানে হচ্ছে 13টা পয়েন্টের একটাতেও বিএনপি রাজি নয়। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে সংস্কার কার্যক্রম সরকারের যা হাতে নেওয়া হয়েছে, যত আয়োজন সরকার করছে, একটাতেও বিএনপি রাজি নয়। 13টা পয়েন্টের মূল যে 13টা পয়েন্ট, সেই মূল 13টা পয়েন্টের একটাতেও বিএনপি রাজি নয়। তাহলে কি সরকার সংস্কার করতে পারবে এই পয়েন্টগুলোতে? সরকারের আদৌ সম্ভব? দেশের সব থেকে সংখ্যাগরিষ্ঠ দল, যারা সব থেকে বেশি সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে, আওয়ামী লীগ এখন নেই, আওয়ামী লীগের 30-40% বাদ দিলাম, তাদের মতামত তো এখন আপনারা নেবেন না। সুতরাং বিএনপির মতামতকে আপনি কি প্রাধান্য দিতে হবে? তো বিএনপির মতামতকে প্রাধান্য না দিয়ে আপনি কোনো সংস্কার করতে পারবেন? এটা বাস্তবতা, এটা মেনে নেবে বিএনপি? এটা মেনে নেবে বাংলাদেশের জনগণ? মেনে নেবে না। এনসিপি এবং জামাতের কথাই কোনো সংস্কারই করতে পারবেন না যদি বিএনপি হ্যাঁ না বলে। তার মানে সরকার যে সংস্কারের মিশনে নেমেছে, সেই সংস্কারের মিশন বিএনপির আপত্তির জন্যই আসলে থেমে যাচ্ছে। এরপরে তাহলে সরকার কি করবে? সংস্কার মিশন যদি ব্যর্থ হয়ে যায় তাহলে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে? দর্শক, আপনার কি মনে হয়, কোন দিকে এগোবে সরকার, নাকি অন্য কোনো পদ্ধতি বের করার চেষ্টা করবেন? এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জাতীয় সরকার নিয়ে গত কয়েকদিন যাবৎ আমি একটি ফর্মুলার কথা বলে আসছিলাম, যেই ফর্মুলাটা অনেক আগে ডক্টর পিনাকি ভট্টাচার্য দিয়েছিলেন। আজকে বাংলাদেশের এনটিভি, বাংলাদেশের বড় একটি পপুলার এনটিভিতে আমি যেই ফর্মুলাটা দিয়েছি 100% সেই ফর্মুলাটাই তারা প্রকাশ করেছেন এবং তারা বলছেন এখন ওয়াশিংটন ডিসিতে, বেইজিংয়ে, দিল্লিতে, পৃথিবীর সব জায়গায় নাকি এই ফর্মুলা নিয়ে আলোচনা হচ্ছে। এই ফর্মুলার পক্ষে এবং বিপক্ষে দিল্লি, আর পক্ষে আছেন ওয়াশিংটন, পক্ষে আছেন বেইজিং, পক্ষে আছেন ইউরোপিয়ান ইউনিয়ন। প্রিয় দর্শক, এই খুশির সংবাদটা আপনাদেরকে আমি এনটিভি থেকে এখন শোনাবো। এনটিভির রিপোর্টটা পুরাপুরি আপনারা শুনবেন, তারপরে দেখবেন যে আমি গত এক সপ্তাহ যা বলেছি জাতীয় সরকার নিয়ে কে কত ভাগ পাবে,
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রাষ্ট্রপতি হবেন, এই পুরা ফর্মুলাটা আপনারা এখন এনটিভি থেকে শুনে আপনারা মন্তব্যের করে আপনাদের মতামত লিখবেন। উঠলেন এক সাবেক সচিব, হাত তুলে থামালেন গুঞ্জন, তার কণ্ঠে যেন চাপা আগ্নেয়গিরির শব্দ। জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা চূড়ান্ত, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই মুহূর্তে ঘর যেন থমকে গেল। বাইরে দুপুরের আলো থাকলেও হলরুমে নেমে এলো রাজনীতির এক গভীর ছায়া। রাজনীতি এখন আর জনসভায় হয় না, এটা এখন বৈঠকখানা, ওয়াশিংটন, লন্ডন আর কূটনীতিকদের চা চক্রে, যেখানে সিদ্ধান্ত হয় মানুষের অজান্তে। জাতীয় সরকার গঠনের এই প্রস্তাব কি নিছকই চিন্তাভাবনা, নাকি ইতিমধ্যেই ভাগ হয়ে গেছে কে কোথায় থাকবে? সূত্র বলছে পুরো কাঠামো সাজানো হয়েছে অনুপাতে। বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, বাকি দলসমূহ 25%। মজার ব্যাপার হলেও কারো মন্ত্রী হওয়ার সুযোগ নেই। সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, অর্থাৎ সরকার হবে কালেকটিভ, নেতৃত্ব ছায়ার সিদ্ধান্ত কেন্দ্রীয়। এই কেন্দ্রীয়তা কোথায়? উত্তরটা গোপনে ফিসফিস করে বলা হয় ডক্টর ইউনূসের হাতে। এমনকি এই কাঠামোর একটি খসড়া কপি ছড়িয়ে পড়েছে বিদেশি দূতাবাসগুলোর হাতেও। ঢাকায় নিযুক্ত এক পশ্চিমা সাংবাদিক বিশ্লেষণে জানিয়েছেন, দিল্লি এ ব্যাপারে খুশি নয়, কিন্তু ওয়াশিংটন ও বেইজিং খুশি। প্রিয় দর্শক, আপনাদের সাথে এই নিউজটা উপস্থাপন করতে পেরে আমি নিজেকে অনেকটা আনন্দিত, মানে আমি আনন্দিত বলেই আপনাদের সামনে তুলে ধরলাম যে আমি যেই শখটা গত হয়তো 48 ঘন্টা আগে বলেছি যে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং জামাতের আমি ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এখানে একজন ভাইস প্রেসিডেন্টের কথাও উপরাষ্ট্রপতির কথাও আসছে। সেটা কে হবে এটা হয়তো বা ফাইনালি আমরা যখন হবে তখন জানতে পারবো। আর আলোচনার টেবিল এখন লন্ডন, ওয়াশিংটন, বেইজিং হলো এর পক্ষে, আর বিপক্ষে হলো দিল্লি। আমরা কতটুকু সাকসেস হতে পারবো বলে মনে করেন আপনারা? আবারও আমি অনুরোধ করছি কেটিভি 24 এর এই চ্যানেলের মাঝে আপনারা কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন, আর বাকি অংশটাও আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই প্রস্তাবনার সবচেয়ে চমকপ্রদ ও বিতর্কিত অংশ রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। পশ্চিমারা দেখছে তাকে সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে। ভারতের কাছে তিনি এখন সবচেয়ে বড় কূটনৈতিক মাথা ব্যথা। চীনের সঙ্গে সম্ভাব্য অর্থনৈতিক জোট, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সরবতা, আদানি আম্বানিদের কনসেশন বাতিল, সব মিলে এই বৃদ্ধ রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন এক অন্তরালের তপস্বী। কিন্তু শুধু এই কারণেই নয়, তিনি এমন একজন যিনি রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকেই ক্ষমতার ভার ব্যাখ্যা করতে পারেন। তার গ্রামীণ দর্শন এখন রাষ্ট্র দর্শনের রূপ নিতে চলেছে। তিনি রাজনীতি নন, কিন্তু তার প্রতিটি উপস্থিতি রাজনীতিকে কাঁপিয়ে তোলে। তার আড়ালেই ঢাকার কূটনৈতিক পাড়ায় গড়ে উঠেছে এক নতুন মোর্চা। সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত থেকে শুরু করে জাতিসংঘের কিছু উপদেষ্টা সক্রিয়। তার নামে তৈরি হয়েছে অন্তত 2টি সাদা কাগজের বিশ্লেষণ, একটি নিরাপত্তা কাঠামো নিয়ে, অন্যটি তথ্য প্রযুক্তি ও নগর ভিত্তিক কর্মসংস্থান পরিকল্পনা। বলা হচ্ছে তার নেতৃত্বেই হবে নীতি নির্ধারক রাষ্ট্রপতিতন্ত্র, যেখানে সংসদ ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভেঙে পড়বে। ডক্টর ইউনূসের ছায়ায় থাকবে এক নীরব অভিভাবক সরকার। যারা তাকে চায় না তারা জানে এই মানুষটি জিতে গেলে শুধু সরকার বদলাবে না, বদলে যাবে রাষ্ট্রের অর্থনৈতিক রূপরেখা, কূটনৈতিক সমীকরণ এবং আঞ্চলিক ভারসাম্য। এমন এক সরকার যা যুক্তরাষ্ট্রের নেশন বিল্ডিং এক্সপেরিমেন্ট হিসেবে প্রশংসিত হতে পারে, তবে ভারতের দক্ষিণ ব্লকের চোখে সেটি এক নন স্টেট থ্রেট, এক রাষ্ট্রনেতা যার পেছনে নেই কোনো দল, কিন্তু চারপাশে তৈরি হয়েছে এক ছায়া রাষ্ট্র। বিনা দলে এবং বিনা মানে দল ছাড়া, মানে জনসভা ছাড়া, মিছিল ছাড়া, মিটিং ছাড়াও একজন শক্তিশালী মানুষ হতে পারে রাষ্ট্রের প্রধান। এই উদাহরণটা এখন আমেরিকা মনে করছে যে এটা নতুন রাষ্ট্র গঠনের বিল্ডিং, মানে এটা বিল্ডার। উনি হলেন একটি শহর বানানোর, রাষ্ট্র বানানোর কারিগর। এই কারিগরকে দিয়েই দক্ষিণ পূর্ব এশিয়ার এই বাংলাদেশটাকে পৃথিবীর মানচিত্রে একটি বড় সম্মানের জায়গায় পৌঁছানোর জন্য কাজ করতে পারবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এখানে দেখেন পশ্চিমাদের কোনো মাথা ব্যথা নাই। জামাতের আমি ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী হবে, বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে ভারসাম্য নিয়ে আসবে রাজনীতিতে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মাঝে।
এই জায়গাটা বাংলাদেশের ভবিষ্যৎকে আগামী দিনগুলোতে আগামী 50 বছর পরে আমরা কোথায় যাব, আমাদের অবস্থান কোথায় হবে। আজকে যে সিঙ্গাপুর আমরা এভাবে মাথা তুলে দেখি, সিঙ্গাপুরের টাওয়ারগুলা, সিঙ্গাপুরের উন্নয়নগুলা, সেই উন্নয়নের ছায়া 10 বছরে হয়ে যাবে বাংলাদেশ সিঙ্গাপুর। এই বিলিভটা আমি করি, আমি বিশ্বাসটা করি। এই ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 5 বছর যদি উনি এটা কন্টিনিউ করে, আর এই সিস্টেমেই পরবর্তীতে বাংলাদেশ চলবে। সংস্কার এই জায়গায় হচ্ছে, এই সংস্কারটাই মেনে নিতে পারছে না ভারত। আর ভারত মেনে নিতে না পেরে ভারতের লেসপেন্সার দিয়ে বিএনপির মাথার ভিতরে এটা ঢুকিয়ে দিয়েছে, এটা যেন না হয়। প্রিয় দর্শক, এটা কি এখন না হওয়ার জায়গায় আছে? আপনারা কি মনে করছেন? আবারও কমেন্টস লেখার অনুরোধ করছি, আর বাকি বক্তব্যটা শোনার অনুরোধ করছি। এই জাতীয় সরকারে আওয়ামী লীগের নাম নেই। বলা হচ্ছে শেখ হাসিনা এখন দিল্লিতে নির্বাসিত। ভারত সরকারের ভেতরেই চলছে দোদুল্যমানতা। তাকে ফিরিয়ে আনবে না নতুন কার্ড খেলবে? প্রফেসর ইউনূস ও তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার মানেই মোদী বিরোধী ঢাকা, যা ভারতের জন্য হতে পারে নতুন দুঃস্বপ্ন। এখানে প্রশ্ন উঠছে, জাতীয় সরকার কি কেবল রাজনৈতিক রদবদল, নাকি দীর্ঘমেয়াদী ভৌগোলিক পালাবদল? যদি শেখ হাসিনাকে ফেরত আনা হয়, তবে তিনি থাকবেন কোন ভূমিকায়? রাষ্ট্রপতির অধীনে সাবেক প্রধানমন্ত্রী কি তার জন্য গ্রহণযোগ্য, নাকি ভারত তাকে ব্যবহার করে এই অভ্যন্তরীণ শীতল যুদ্ধে একটি চাল হিসেবে রাখবে? নাগরিকদের সবচেয়ে বড় প্রশ্ন, এই জাতীয় সরকার কদিনের? নির্বাচন কবে হবে, নাকি এটি হবে নতুন একচেটিয়া চুক্তিপত্র? প্রস্তাবিত নকশা অনুযায়ী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে ভাগ হবে ক্ষমতা। প্রধানমন্ত্রী থাকবেন ছায়ার মতো একজন প্রতিনিধি মাত্র, যিনি বাস্তব সিদ্ধান্তে অংশ নিতে পারবেন না। এর অর্থ গণতন্ত্রের নামেই গোপন প্রশাসন, প্রতিনিধিত্বের আড়ালে অভিভাবকতন্ত্র। দিল্লি ও লন্ডনের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশ এখন মায়ানমার মডেল ও নেপাল মডেলের মাঝে তুলছে। বিশ্লেষকরা দ্বিধায়। এক পক্ষ বলছে এটি দেশের জন্য একটা ট্রানজিশনাল মডেল, যেখানে দলীয় সংঘর্ষের বাইরে গিয়ে নতুন কাঠামো তৈরি হবে। তারা বলছে এটি একটি রাজনৈতিক বিবর্তন, যেখানে নির্বাচনের চেয়ে কাঠামোগত স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। গণতন্ত্র নয়, বরং দায়িত্বশীল গভর্নেন্স হবে এর মূল মন্ত্র। এমনকি এটিকে বাংলাদেশ 2 নামে ব্যাখ্যা করছেন কেউ কেউ। একটি শীতল, পরিকল্পিত এবং বহুজাগতিক স্বার্থ নির্ভর শাসন ব্যবস্থা। এই ধারার প্রবক্তারা যুক্তি দেন, এই সরকার হবে সার্ভিস ডেলিভারি স্টেট, যেখানে জনগণের মৌলিক চাহিদা পূরণই হবে সরকারের একমাত্র লক্ষ্য। তারা যুক্ত করেন, অস্থির রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে এটি নাগরিক ভিত্তিক প্রশাসনের সূচনা হতে পারে। অন্যপক্ষ বলছে এ এক চরম রাজনৈতিক প্রহসন, যেখানে কিছু কূটনীতিক ও বিদেশি শক্তি গোপনে গঠন করছে ডিল সরকার। জনগণের কোনো মত নেই, ভোট নেই, পার্লামেন্ট নেই। এটি এক নেটওয়ার্কড কু, যার সেনাবাহিনী নেই, কিন্তু আছে মিডিয়া, অর্থ এবং আন্তর্জাতিক সিলমোহর। তবে এই সত্য কেউ অস্বীকার করতে পারছে না, বাংলাদেশ এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি দিন হয়ে উঠছে একটি সম্ভাব্য পালাবদলের ঘণ্টা। প্রিয় দর্শক, আমরা শুনতেছিলাম এনটিভির নিউজটা মনোযোগ দিয়ে। আমি এনটিভির নিউজটা সম্পূর্ণ আপনাদেরকে তুলে ধরছি এই কারণে যে আমি যে বিশ্লেষণগুলা করে আসছি গত কিছুদিন যাবৎ, সেই বিশ্লেষণের ভিতরে আপনাদের মধ্যে দুই ধরনের মত তৈরি হয়েছে। কেউ কেউ আমাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করেও কমেন্টস লিখছেন এবং বলছেন যে এই ধরনের আহাম্মুকি কথা মাসুক ভাই বলে, আপনার নিজস্ব পার্সোনালিটি নষ্ট করবেন না, আপনার মূল্যায়ন নষ্ট হয়ে যাচ্ছে আপনার এই সমস্ত কথাবার্তার মাঝে। প্রিয় দর্শক, আমি আমার মূল্যায়ন নষ্ট করার চাইতেও আমি আমার দেশটাকে বেশি ভালোবাসি, আপনাদেরকে বেশি ভালোবাসি। আপনারা ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সেটাই কামনা করি। আমি তো লন্ডনে ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছে, কিন্তু আমার বৃদ্ধ মা কিন্তু এখন বাংলাদেশে আছে, আমার পরিবারের ম্যাক্সিমাম মানুষই বাংলাদেশে থাকে। আপনারা যারা বাংলাদেশের জনগণ, সকলেই আমার পরিবারের সদস্য, সবাইকে নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। সেই কাজ করে আসা মানুষগুলা যদি ভালো না থাকেন, এই 24 জুলাইয়ে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এক একটা শহীদের বদলা আমরা কি দিতে পেরেছি, আর মহান আল্লাহর দরবারে গিয়েও আমরা কি জবাব দেব যদি না শহীদদেরকে সম্মান করতে না পারি? আমরা যদি শহীদদের সম্মানে একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়তে না পারি, এই সোনার বাংলাদেশটা গড়ার জন্যই তো তারা জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছেন। এই জন্যই এইটাকে বাংলাদেশ 2 নামক বিশ্লেষণ করছেন পশ্চিমারা, যে 71-এ একটা বাংলাদেশ হয়েছিল, 24
1947-এ আরেকটি বাংলাদেশ হয়েছে, তাই 71-এর ফর্মুলায় চলবে না। 54 বছর পরে এসে 24-এর বাংলাদেশ 2 নামক যেই বাংলাদেশটা স্বাধীন হয়েছে, এই 2 স্বাধীনতাটা অর্জন করেছে ভারতের বিরুদ্ধে আর আওয়ামী লীগের বিরুদ্ধে। তাই আওয়ামী লীগ ভারতকে বাদ রেখে এখন এই 2টা চলবে। বাংলাদেশকে পুনর্গঠন করে, বাংলাদেশের নাগরিকদের মান উন্নয়ন করে, বাংলাদেশের নাগরিকরা যাতে করে রাস্তায় দাঁড়িয়ে, ট্যাক্সির সামনে দাঁড়িয়ে তারা হাত বিছিয়ে 2টা টাকা না চেতে হয়, সেই মানুষ হিসাবে তাদেরকে পরিচিত করা। কারণ বাংলাদেশের মানুষ পৃথিবীর যেই দেশে আছে, যেই দেশে গিয়েছে, 2 কোটি প্রবাসী, অন্তত 200 কোটি বহির্দেশী মানুষের কাছে তারা মডেল। এখন 2 কোটি মানুষ 200 কোটি বিনদেশী মানুষ চিনে অনেকটা মডেল হিসাবে। আমরা যখন যেই দেশে কাজ করি সেই দেশে অনেক সম্মান, অনেক ভালোবাসা, অনেক সততা, অনেক কর্মদক্ষতা আমাদের পাচ্ছে। আর এই দেশের ভিতরের মানুষগুলা ফকির হয়ে, ভিক্ষুক হয়ে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে, কারো বাড়িতে গিয়ে খাবার চাচ্ছে। এই জায়গা থেকে বাংলাদেশটাকে যদি সিঙ্গাপুর, মালয়েশিয়ার মডেল করা হয়, তাহলে পৃথিবীর সকলে ব্যবসা বাণিজ্যের জন্য একটা ট্রানজাকশন পয়েন্ট হয়ে আমরা আছি। আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর আছে, ব্যবসা বাণিজ্যর প্রচুর সুযোগ রয়েছে আমাদের দেশের সাথে। পশ্চিমা বিশ্ব এবং পূর্বের যে দেশগুলো আছে, জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারাও, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারা সবাই আমাদের কাছে। ইন্দোনেশিয়া আমাদের চোখের দেখা, মাত্র কয়েক বছরে ইন্দোনেশিয়া 50 গুণ উপরে উঠে গেছে তাদের অর্থনৈতিক অবস্থা। তাদের একজন অর্থমন্ত্রী, তাও একজন নারী অর্থমন্ত্রীর মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা যদি সেই অর্থনীতিবিদ, এই অর্থনীতিবিদদের শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করতে পারি, তাহলে আমরা অর্থমন্ত্রী বানাতে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। অর্থ নিয়ে পরিকল্পনা করতে আমাদের সুবিধা বেশি হয়ে যাবে। এবং উনি শুধু অর্থনীতিবিদই নয়, উনি সারা বিশ্বের রাজনীতি, যুদ্ধ, বিভিন্ন কিছু বন্ধের জন্য। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।